নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থানাধিকারী দরিদ্র মেধাবী ছাত্রী কোয়েল গোস্বামীর উচ্চশিক্ষার ক্ষেত্রে পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি সদর বিডিও এবং বিডিও অফিসের কর্মীরা। ফেসবুক থেকে মোবাইল ফোন কিনে প্রতারিত হলেন জলপাইগুড়ির এক ব্যক্তি। মোবাইল ফোনের পরিবর্তে হাতে পেলেন মাটির প্রদীপ। বেপরোয়াভাবে বাইক চালানোয় দুর্ঘটনা ঘটল জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকায়। আবার বাইকের দৌরাত্ম্যের কারণে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায় গুরুতর আহত হলেন একজন। জানা গেছে, জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায় এক বাইক আরোহী সহ আরেকজন প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পান্ডাপাড়া এলাকায় এক মহিলাকে আঘাত করে নিজেরা পড়ে যায়। এরপর কিছু যুবক তাদের ধরে ফেলে। বাইকের প্রচণ্ড গতির কারণে সেই মহিলার শরীরে গুরুতর অবস্থার পরিস্থিতি তৈরি হয়। এলাকার বাসিন্দারা সবাই ধরে সাথে সাথে 10তলা হাসপাতালে তাকে নিয়ে যায়। তার পায়ের অবস্থা দারুণ খারাপ, এমনটাই জানা গেছে। বাইকে থাকা দুজনকে ধরে বিদ্যুতের পোলে বাঁধার চেষ্টা করে কিছু যুবক, যদিও পরে সেই দড়ি খুলে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল ওই সময়। একজন নিজের চোখে দেখে বিষয়টি সম্পর্কে বলেন, ওরে বাপরে, আমি সাইকেল নিয়ে আসতেছি বাঁদিক দিয়ে, হঠাৎ করে দেখি ঝড়ের বেগে আসতেছে, একবার এইরকম একবার এইরকম। বাস আমি পিছনে পরিষ্কার দেখলাম যে এখানে আইসে থাপাস করে পড়লো। আইসে দেখতেছি এক মহিলাকে মারছে, খুব সম্ভবত মহিলার পা ভাঙছে। তিনি কোথায় এখন? এখানেই তো ছিল, কোথায় গেল? ছেলে দুটো ওই ভেতরে, যে ওই ছেলে দুটো ভেতরে। আর যার লাগছে তার বাচ্চা মেয়েটা ছিল, এখানেই তো ছিল। অতি কষ্টে সংসার চালিয়ে কিছু টাকা জমিয়েছিলেন ঘটে, সেই ঘটি চুরি করল চোর। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায়। সংসারের খরচ বাঁচিয়ে অতি কষ্ট করে বাড়িতে একটি মাটির ঘটে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখছিলেন মেয়ের সোনা গহনা কেনার জন্য। কোনো মতে সামান্য একটি চায়ের দোকান করে সংসার চলে অসহায় পিঙ্কি রায়ের। সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে লক্ষ্মীর ঘটে জমিয়ে রাখতেন তিনি। এবার সেই টাকার দিকেই নজর পড়ল চোরের। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায়। চুরি গেল তার সেই সমস্ত জিনিসপত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল সরকারের সামাজিক প্রকল্পের তালিকা তুলে ধরে তৃণমূল মহিলা কর্মীদের উজ্জীবিত করলেন রাজ্যনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদ সভাগৃহে অনুষ্ঠিত হল মহিলা সংগঠনকে শক্তিশালী করতে মহিলাদের নিয়ে তৃণমূলের কর্মসূচি। এদিনের অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্যনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শহরের মহিলা তৃণমূল কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মোদির ছবি লাগিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী নকল করে আয়ুষ্মান ভারত করতে গেলেও সেখানে নাম নথিভুক্ত করতে অনেক সমস্যা হয়, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর কোনো সমস্যা নেই। এভাবেই তিনি 2011 সালে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার পর থেকে করা বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে কার্যত এগুলোকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দেন অনুগামীদের। সেরা হচ্ছে কি কন্যাশ্রী, কেন পড়াতে হবে, মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। বিবাহ কিন্তু নিজের সময় ঠিকই হয়, বিয়ে খালি মেয়েদের হয় তাই নয়। একটা ছেলে না থাকলে যেমন মেয়ের বিয়ে হয় না, তেমনি একটা মেয়ে না থাকলেও তো ছেলের বিয়ে হবে না। তো ছেলেরও বিয়ে হবে, মেয়েরও বিয়ে হবে। মেয়ে তো বোঝা নয়,
ছেলেকে পড়াবো, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। আর ফুপু যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে, এটা কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাই কন্যাশ্রীর মধ্য দিয়েও মেয়েদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেটা তিনি বললেন। এটা 13, আর এটা হচ্ছে 2016 সালে। তাহলে টুকতে গেছে কারা? টুকতে গেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু টুকতে গেলেও যদি ইতিহাসের প্রশ্ন আপনি ভূগোলের উত্তর দেন, তাহলে তো টোকাটা ঠিক হবে না। এটাও ঠিক তাই হয়েছে। স্বাস্থ্য সাথীতে যত মানুষকে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি, 18 হওয়া এই আয়ুষ্মানে এত নিয়ম কানুন আছে যে তাতে সবাইকে অন্তর্ভুক্তি এটা সম্ভব নয়। তো আজকে সেখানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে আপনার আয়ুষ্মান কার্ডে আপনার একটা ছবি রাখতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি থাকে। সেই ছবির দাড়ি কখনো ছোট, কখনো একটু মেজো, কখনো একটু বড়, তো সেই ছবি রাখতে হয়। আর স্বাস্থ্যসাথীর কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে না, থাকে আমার মা অথবা শাশুড়ির ছবি। এটাই কথা, এটাই কথা। স্বাস্থ্যসাথী শুধুমাত্র 5 লক্ষ টাকা নয়। 2017 আনলেন কি সামাজিক সুরক্ষা, না 14 শিক্ষাশ্রী, 15 সবুজ সাথী। সবুজ সাথী সাইকেল কোনো বলা হয়নি যে একটা পরিবারে একটা থাকলে আর দ্বিতীয়টা হবে না। ছেলের যদি সবুজ সাথী থাকে, মেয়েরও সবুজ সাথী থাকবে। সে যদি সবুজ সাথী পাওয়ার জায়গায় যেতে পারে, অর্থাৎ সেই ক্লাসে উঠলেই সে একটা সবুজ সাথী সাইকেল পাবে। 16 সালে স্বাস্থ্য সাথী, তবে 15 অবধি বলে দিলাম, এবার 16 স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী শুধু 5 লক্ষ টাকা নয়, 5 লক্ষ টাকা তো আছেই, কিন্তু কে ভেবেছেন যে আপনি আপনার ঔরসজাত পিতা এবং যার গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন তারও অসুস্থতার সময় আপনি দাঁড়াতে পারবেন তার পাশে। শ্বশুর বাড়ি আর বাপের বাড়িকে এক করে দিয়ে মা বাবার সাথে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সকলের প্রতি যে আপনার দায়িত্ব, এবং একটা পরিবার করে দেওয়ার জন্য সামাজিক যে অন্ধকার, যে মেয়েরা বোঝা, মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে, দরিদ্র পরিবার হলে তাকে মেয়েদের ট্রাফিকিং এর শিকার হতে হয়, এই সব সামাজিক অন্ধকারগুলো দূর হলো। আপনাকে ভাবতে হবে যে এই শক্তি মেয়েদের দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে। আপনি আপনার মা বাবার স্বাস্থ্যের সাথী হতে পেরেছেন, শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানদের স্বাস্থ্য সাথী হতে পেরেছেন। আর যে বাড়ির এই পরিবারের প্রধান যার ছবি লাগানো হয়, সেই ছবিতে যে জ্যেষ্ঠা পরিবারের, অর্থাৎ শাশুড়িও হতে পারেন, মাও হতে পারেন, এই যে একত্রিত করা, সামাজিক অন্ধকার দূর করা। চোরাই কাঠ ভর্তি পিকআপ ভ্যান তাড়া করে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করল মালবাজার পুলিশ। মালবাজার থানার পুলিশের তৎপরতায় গতকাল রাতে চোরাই কাঠ বোঝাই একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে। গাড়িটিতে বিপুল পরিমাণ মূল্যবান কাঠ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাল ব্লকের বাগড়াকোট এলাকা থেকে কাঠ ভর্তি একটি পিকআপ গাড়ি মালবাজারের দিকে আসছিল। বাগড়াকোটের মিনামোড় এলাকায় পুলিশ গাড়িটিকে থামাতে নির্দেশ দেয়, কিন্তু চালক পুলিশি নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালাতে থাকে। পরে পুলিশ গাড়িটিকে তাড়া করে। ওদলাবাড়ি হিন্দি স্কুল সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে পৌঁছে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িটি আটক করে মালবাজার থানায় নিয়ে যায়। গাড়ি এবং তাতে থাকা কাঠ বর্তমানে থানার হেফাজতে রয়েছে। মালিক ও চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। দেখি মাল তাহলে এখন গাড়ি তৈরি যাবে, তৈরি যাবে তাহলে এটা দাদা চল যত গাড়ি শিলিগুড়িতে এক মহিলার সোনার চেন ছিনতাই মামলায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো চুরি যাওয়া সোনার চেন। শহরের টানা চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল প্রধাননগর থানার পুলিশ। গত 26শে জুন সমরনগর এলাকার এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। তার কিছুদিন পর 27শে জুলাই চম্পাশাড়ি এলাকাতেও একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
এই দুটি ঘটনার পর তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ ফাঁদ পেতে ফাটাপুকুর এলাকা থেকে 3 যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল বিশ্বজিৎ রায়, রাজেশ সিং এবং সঞ্জু গোয়ালা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে তাদের কাছ থেকে দুটি ছিনতাই যাওয়া সোনার চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের ফের শিলিগুড়ি আদালতে তোলা হয়। এ বিষয়ে প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার জানান, টানা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে চুরি যাওয়া গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্ত আরও এগিয়ে চলেছে। দরিদ্র মেধাবী ছাত্রী কোয়েলের উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি সদর বিডিও এবং বিডিও অফিসের কর্মীরা। মেধাবী ছাত্রী কোয়েলের উচ্চশিক্ষার ক্ষেত্রে পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি সদর বিডিও সহ অফিসের কর্মীরা। বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের এক দরিদ্র পরিবারের মেধাবী কন্যা কোয়েল গোস্বামী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 7ম স্থান অধিকার করেছে। তবে তার উচ্চশিক্ষার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থনৈতিক সমস্যা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার ও দপ্তরের অন্যান্য কর্মীরা। তারা একটি বিশেষ অ্যাকাউন্ট খুলে নিজেদের সাধ্যমতো সেখানে অর্থ জমা করছেন। শনিবার সদর বিডিও দপ্তরে এক অনুষ্ঠানে কোয়েলের হাতে ভর্তির প্রাথমিক খরচের অর্থ তুলে দেন বিডিও মিহির কর্মকার। পাশাপাশি তাকে সম্বর্ধনা জানানো হয় কর্মীদের তরফে। বিডিও জানান, আমরা আগেই বিষয়টি পর্যালোচনা করেছিলাম যে কোয়েলের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ানো উচিত। সেই অনুযায়ী অফিসের সব কর্মচারীরা মিলে একটি ফান্ড তৈরি করি এবং তাতে অর্থ জমা শুরু করি। যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই আজ তার হাতে কিছু অর্থ তুলে দেওয়া হলো। ভবিষ্যতেও এই অ্যাকাউন্ট থেকে তার প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগে সহযোগিতার জন্য আমি অফিসের সমস্ত কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিজের প্রতিক্রিয়ায় কোয়েল বলেন, আমার শিক্ষার পথে বরাবরই অর্থ বড় বাধা ছিল। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সেই সমস্যাই সামনে আসে, কিন্তু বিডিও স্যার ও অন্যান্য কর্মীরা আমার পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি সত্যি আনন্দিত ও কৃতজ্ঞ। আমি কলকাতার লেডি ব্রাবন কলেজে ইংরেজি অনার্সে ভর্তি হব। পায়েল না, ওর নাম কোয়েল গোস্বামী। ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7ম স্থান অধিকার করেছিল। তারপর আমরা ওকে সম্বর্ধনাতে জানাতে যাই এবং সেখানেই আমরা ঘোষণা করেছিলাম যে ওর যে পরবর্তী পড়াশোনার যে বিষয়টা, মানে উচ্চশিক্ষার যে বিষয়টা, সেটা কোনো ভালো কলেজে আমরা আমাদের সদর ব্লকের কর্মচারী বৃন্দরা মিলে আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছি। সেই ফান্ড থেকেই ওকে আমরা ওর পড়াশোনার ব্যাপারটাকে আমরা অগ্রগামী করবো আর কি। তো সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা এই প্রস্তাবটা আমার সমস্ত কর্মচারী বন্ধুদের কাছে রাখি এবং তারা খুব আনন্দের সহিত এই আমার যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে ওরা কিন্তু একটা ভালো রকম কন্ট্রিবিউশন করেছে এবং প্রতি মাসেই সেটা করছে। এবং কালকে ওর ভর্তির ডেট। লেডি ব্রাবন কলেজে ও ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হবে এবং যেহেতু ভর্তি হওয়ার একটা ফিজ লাগে, সেইটা প্রাথমিক হিসেবে আমরা ওর হাতে তুলে দিলাম। পরবর্তী ক্ষেত্রে ওর হোস্টেল খরচা থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচাটা আমরা এই কর্মচারী মহল, আমাদের বন্ধু মহল, আমরা যে একটা পরিবার, সেই পরিবার থেকে আমরা ওকে এই প্রোভাইড করব। এটা আমরা সকল কর্মচারীরা চাঁদা দিয়ে এই ফান্ডটা তৈরি করি। প্রত্যেক মাসে আমরা একটা চাঁদা দিই, সেইটা দিয়ে আমরা তৈরি করেছি। হ্যাঁ, এইটা কিন্তু একটা আমাদের বিডিও অফিসের একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি, সরকারি অ্যাকাউন্ট, যেটাতে এই ফান্ডটা জমা হবে প্রত্যেক মাসে। পঞ্চায়েত সমিতিতে এটা জমা হবে এবং সেখান থেকে আমরা এই রকম স্টুডেন্টস যারা আছে আমাদের সাধ্য মতন, আপনারা বুঝতে পারছেন আমাদের কর্মী সংখ্যা একটা লিমিটেড, সেইটার মধ্যে যেমন আমরা পাবো আর কি আমাদের কন্ট্রিবিউশন, সেই মতন আমরা যত ছাত্রকে পারবো আমরা হেল্প করবো, ছাত্রছাত্রীদেরকে পারবো আমরা হেল্প করবো। আমি লেডি ব্রাবন কলেজে ভর্তি হব। স্যাররা এবং স্যার এর অফিসের আমাদের বিডিও স্যারের অফিসের যারা স্টাফ আছেন তারা সকলে মিলে আর কি আমার যে প্রাথমিকভাবে ভর্তির জন্য যে সমস্ত আর কি পেমেন্ট বা খরচ রিকোয়ার্ড হবে সেগুলো ওনারা আমাকে দিয়েছেন বা এখন আমাকে আমার হাতে তুলে দিলেন। পরবর্তীতে ওনারা বলেছেন যে কোনো রকম আর কি আর্থিক ব্যাপারে ওনারা আমার পাশে সমস্যা ছিল আপনার। হ্যাঁ, প্রথম দিক থেকে স্টাডির ক্ষেত্রে আর্থিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তারপর যখন রেজাল্ট বেরোলো তখন বিডিও স্যার গিয়ে আমাকে আশ্বাস দিয়েছিলেন, আমি অনেকটা আশ্বস্ত হয়েছি। এখন আজকে এখানে এসে আরও বেশি আশ্বস্ত হলাম। ধন্যবাদ
ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এবং আরও অন্যান্য সব কর্মচারীকে। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে যেহেতু ওনারা মানে প্রধান সমস্যা তো আমার আর্থিক ক্ষেত্রেই ছিল, যেহেতু সেই ক্ষেত্রে ওনারা পাশে দাঁড়ানোর কথা আশ্বাস দিয়েছেন আমাকে, তার মানে আর কি সমস্ত সমস্যারই প্রায় সমাধান হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো বা যতটা পারা যায় আমি আমার এফোর্ট দিয়ে পড়াশোনা ভালো করে করার জন্য, যাতে ওনাদের এই যে প্রচেষ্টা বা এই এফোর্টটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয়। ফেসবুক থেকে মোবাইল কিনে বেকায়দায় এক শহরবাসী। অর্ডার দিয়েছিলেন মোবাইল ফোন, হাতে পেলেন মাটির প্রদীপ। জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শীতল কুমার গোপ প্রয়োজনের তাগিদে ফেসবুক থেকে একটি মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলেন। 10 দিন পর শনিবার কুরিয়ার সার্ভিস মারফত শীতলবাবুর অর্ডার করা পার্সেল দিতে আসে ডেলিভারি বয়। নতুন মোবাইল এসেছে সেই আনন্দে উক্ত কুরিয়ার সার্ভিসের কর্মীর সামনেই প্যাকেটটি খুলে ফেলেন তিনি। এরপরই বেরিয়ে আসে কিছু হিজিবিজি কাগজের টুকরো এবং দীপাবলির মাটির প্রদীপ। এমন ঘটনায় হাতে মাটির প্রদীপ নিয়ে কার্যত চোখে মুখে অন্ধকার দেখছেন নয়াবস্তির বাসিন্দা শীতল কুমার গোপ। কি হয়েছিল আসলে? আপনার একটা দামি পণ্যের বদলে কি এসেছে এই বিষয়ে? আমি একটা ফেসবুক থেকে একটা ছোট ফোন অ্যাপ্লাই করেছিলাম 10 দিন আগে। তা আজকে ফোনটা এসেছে এবং ফোনটা আসার পরে আমি যে ডেলিভারি বয় তাকে দিয়ে ফোনটাকে নিলাম, পয়সা দিয়ে দিয়েছি এবং ওনার সামনেই খুললাম। খোলার পর দেখা যাচ্ছে যে এই সব জিনিস বের হয়েছে। কি বের হয়েছে? এই যে প্রদীপ বের হয়েছে আর কয়েকটা কাগজ বের হয়েছে, কিন্তু ফোন নেই। কোনো কোম্পানির? এই ফেসবুক থেকে করেছি। এখন এই আমাকে একটা নাম্বারেও ফোন করেছিল, কিন্তু আমি আবার নাম্বারটা ফোন করেছি, কিন্তু ফোন বলছে যে সুইচ অফ। আচ্ছা, তাহলে এইভাবে যে আপনি প্রতারণা হলেন, তো কি বলবেন? কি বলবো এখন, এইটা আমি ফেসবুক দেখে করেছি, করার পরে তো এরকম ধরনের হলো। এরপর থেকে তো আমি সতর্ক হয়ে গেলাম। আমি আরও জনসাধারণকে বলবো এইভাবে ফেসবুক থেকে যেন এরকমভাবে না করে। কত টাকা অর্ডার করেছিল? ফোনটার দাম হচ্ছে 790 টাকা, ছোট্ট ফোন। ছবিতে দেখা যাচ্ছে তো প্রায় কয়েক হাজার দামের। হ্যাঁ। আপনি থানায় যাবেন? আমি এখন দেখি এটা নিয়ে করতে হয়, আমি একটু জানাবো। কি নাম আপনার দাদা? আমার নাম হচ্ছে শীতল প্রসাদ গোপ, নয়াবস্তি, জলপাইগুড়ি। কি করেন? আমি কেবল অপারেটরের ব্যবসা করলাম। আপনার সামনেই তো খুললো। হ্যাঁ, তো কি বলবেন যে আপনি ডেলিভারি দেন অথচ? আমি কি বলবো, আমি তো কোরিয়ার সার্ভিস থেকে এসেছি, এক্সপ্রেস কোরিয়ার থেকে। এবারে ভিতরে কি পার্সেল থাকে না থাকে ওটা তো আমরা জানি না। উনি আমার সামনে খুলতে বললো, আমি ছিলাম সাথে, দেখলাম যে উনি মোবাইলের বদলে একটা কী সব পেয়েছে। মানে এই ধরনের কি ঘটনা ঘটেছে আগে? হ্যাঁ, অনেক ঘটেছে, কিন্তু বেশিরভাগই দেখি ফেসবুক থেকে। আমরা সবাইকে বলি যে ফেসবুক থেকে যাতে কেউ অর্ডার না করে, কারণ ফেসবুকে বেশিরভাগই ফেক সেলার থাকে। তারা সবসময় ভালো জিনিস, বেশি ভালো জিনিস তারা কম দামে দেখায়, অ্যাড করে, কিন্তু দেখে পরে তখন ভুলভাল জিনিস পাঠিয়ে দেয়। এখন আপনি কি জানাবেন কোম্পানিকে এই বিষয়ে? আমি তো অবশ্যই জানি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রহিম বাজ। বন্ধ বায়ো টয়লেট পরিষেবা চালু করতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা। কয়েক বছর ধরে শহরের কয়েকটি বায়ো টয়লেট বন্ধ হয়ে আছে। বায়ো টয়লেটগুলো বন্ধ হওয়ার ফলে সাধারণ পথ চলতি থেকে শহরের বাইরে থেকে আসা বিভিন্ন কাজের মানুষজনের দারুণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কয়েক বছর আগেই জলপাইগুড়ি পৌরসভা দ্বারা নিয়ন্ত্রিত শহরের বেশ কয়েকটি জায়গায় বায়ো টয়লেট বসানোর কাজ শুরু হয়েছিল, কাজ সম্পন্নও হয়েছে। এরপর বায়ো টয়লেটগুলো কয়েকদিন চালুও ছিল, কিন্তু সেই টয়লেটগুলো ফের বন্ধ হয়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষদের দারুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল বলেন, বায়ো টয়লেটগুলো তৈরি হয়েছিল শহরের বেশ কয়েকটি জায়গায়, কিন্তু যে সমস্ত এজেন্সিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেনি। সেগুলো চালু করার জন্য ফের সে সমস্ত এজেন্সিকে ডাকা হয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি সেই বায়ো টয়লেটগুলো চালু হয়ে যাবে। বায়ো টয়লেট চালু করলে তো আমাদের খুব সুবিধা হয়। রাস্তাঘাটে যেরকম আধার কার্ড দেওয়ানো হয়, তখন মেয়ে ছেলে মানুষগুলো খুব রাস্তার মধ্যে এদিক সেদিক ঘুরে বেড়ায়। বায়ো টয়লেটগুলো খোলা থাকলে ভালোই হয়। মানে আপনারও তো মানে চলাফেরা আমরাও করি, আমাদেরও যেখানে সেখানে করতে হয়। বায়ো টয়লেটগুলো খোলা থাকলে আমাদেরও ভালো হয়। কি চান আপনারা? আমরা চাই যে ইমিডিয়েট খুলোগুলো। এই যে বায়ো টয়লেট বন্ধ আছে তো এখন পৌরসভা জন্য, কি বলবেন? চালু হলে সুবিধা হয়, সবারই সুবিধা হবে।
মানে আপনারা তো এক স্থান থেকে এক স্থানে আসেন। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে অনেকক্ষণ তো বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি কি পাবলিকের সুবিধা হবে, পাবলিকের সাথে আমাদেরও সুবিধা হবে, জনগণের সুবিধা হবে, সবাই সুবিধা হবে, চলাফেরার জন্য ঠিক আছে। আমাদের রাস্তা তো কতগুলো মেয়ে ছেলে আসতেছে আবার ঘুরে যাচ্ছে, কোনো নাই তো। অনেক লোক বাইরের থেকে আসতেছে, বাথরুম সব কোনো জায়গায় নেই, কোথায় করবে ওরা? বাধ্য হয়ে স্টেশনে দেখা যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। সেদিন 4টা মহিলা আসি দেখতেছে তালাগুলো এইভাবে জোগাচ্ছে, খোলা নেই, আবার বাধ্য হয়ে চলে গেল। মেয়ে ছেলেগুলোর বাধ্য হয়ে অসুবিধা হচ্ছে, না এটা করা দরকার, অনেক লোকের সুবিধা হবে। মেয়ে ছেলে কলেজ আসতেছে, বাচ্চা নিয়ে আসতেছে স্কুলে, ওদের দরকার আছে, বাথরুম পায়খানা দরকার আছে। টাকা খরচা করেই বানানো হয়েছিল, কিন্তু এখন দেখুন আমরা বিভিন্ন সময় এগুলো যারা কাজ নিয়ে বসেছিল তাদেরকে আমরা অলরেডি চিঠি করে পাঠিয়েছি যে এই বায়ো টয়লেটগুলো যারা কাজ নিয়েছে তাদেরকে দেখা করতে বলেছি। অতি সত্বর আমরা সমস্ত বায়ো টয়লেট কিন্তু খুলে দেব এবং আগামী দিনেও আমাদের 21টি কমিউনিটি টয়লেট শহরের বিভিন্ন জায়গায় হতে চলেছে এবং প্রত্যেক কয়টি আমরা ওপেন করব এবং প্রয়োজনে পদক্ষেপ নেব এবং পথ চলতি মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে জলপাইগুড়ি পুরসভা অবশ্যই পাশে থাকবে। এখনই নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ি প্রধান ডাকঘরে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। জলপাইগুড়ি প্রধান ডাকঘরে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, গ্রুপ সি, অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, পোস্টম্যান ও এমটিএস এবং অল ইন্ডিয়া গ্রামীণ ডাকসেবক ইউনিয়নের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 42তম, 38তম ও প্রথম যৌথ সার্কেল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এই শিবিরে শনিবার সকাল 11:30টা থেকে রক্তদান শিবিরটি শুরু করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সর্বত্রই রক্তের সংকট দেখা দেওয়ায় মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য 50 ইউনিট রক্ত সংগ্রহ করা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আমাদের আগামী 12 থেকে 15 অক্টোবর জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের যে আমাদের 3টি ইউনিয়ন আছে তার কনফারেন্স হবে। সেই উপলক্ষকে উদযাপিত করার জন্য আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে এর শুরু করলাম। আজকে আমাদের জলপাইগুড়িতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, যেখানে আমাদের জলপাইগুড়ি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, গ্রুপ সি, অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, পোস্টম্যান অ্যান্ড এমটিএস, অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়ন, 3টি ইউনিয়নের যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা করছি। আমরা ভাবনা চিন্তা এটা রেখেছি যে আমরা শুধুমাত্র অফিসের কাজকর্ম বাদেও মানুষের যাতে কিছু সেবা করতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি। আমাদের টার্গেট ছিল 40 জন, যদিও আমাদের প্রায় 50 জন দাতা এসেছিলেন, কিন্তু কিছু কারণে অনেকের ব্লাড নেওয়া যায়নি। তাও আজকে এখন পর্যন্ত আমাদের 42 জনের ব্লাড আমরা ডোনেট করতে পেরেছি। আগামী দিনে আমরা এই কর্মসূচি আরও পালন করতে পারবো এই আশা আমরা রাখি। আমরা প্রত্যেকটি ডোনারকে উপহার হিসেবে আমরা একটি করে গাছ প্রদান করেছি। কারণটা এটাই যে শুধু রক্তদান নয়, গাছও আমাদের প্রাণদান করে। সেই জায়গায় সেই লক্ষ্যে আমরা যাতে এগিয়ে যেতে পারি, আমরা আরও যাতে এইভাবে এইসব কর্মসূচি করতে পারি, সেই চিন্তাভাবনা আমরা রেখেছি। সরকার, আমি এআইটু গ্রুপ সি সেক্রেটারি, জলপাইগুড়ি। ট্রেন দুর্ঘটনার পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার হলদিবাড়ি স্টেশন চত্বরে অনুষ্ঠিত হলো মক ড্রিল।
রেল সেফটি ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল প্রকৃত দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত কার্যকরভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যায় তার প্রস্তুতি নেওয়া। রেল কর্তৃপক্ষের দাবি এটি নতুন কিছু নয়, সারা বছরই নির্দিষ্ট সময় অন্তর মক ড্রিলের আয়োজন করা হয়, কারণ যে কোনো সময় রেল দুর্ঘটনা ঘটতে পারে, আর সেক্ষেত্রে উদ্ধার কাজে যেন কোনো খামতি না থাকে, তাই এই প্রস্তুতি জরুরি। তবে হলদিবাড়িতে এই প্রথমবারের জন্য এ ধরনের মহড়ার আয়োজন করা হলো। এই মক ড্রিলে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের এডিআরএম অজয় কুমার সিং, সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার অমিত সিং, এনডিআরএফের ডেপুটি কমান্ডার সঞ্জয় কুমার রঞ্জন সহ রেলকর্মী এবং এনডিআরএফের সদস্যরা। ये मॉक ड्रिल हम लोग इसलिए करते हैं ताकि हमारे जो पर्सनल हैं और जो हमारे इक्विपमेंट्स हैं उनकी प्रिपेयर्डनेस, उनकी क्वालिटी वगैरह चेक हो सके, ताकि हम लोग हमेशा किसी भी इवेंचुअलिटी के लिए तैयार रहें। नहीं, ये रैंडमली हम लोग सेलेक्ट करते हैं, ऐसा कोई स्पेसिफिक रीजन नहीं है कि हमने इसको इसलिए सेलेक्ट किया। हम लोग डिफरेंट लोकेशंस पे करते रहते हैं। यहाँ पे थोड़ा दूरी ज़्यादा है, यहाँ पे आने में टाइम लगता है, इसलिए हमने इसलिए भी इसको चुना है कि यहाँ की दूरी के हिसाब से हमारा रिस्पांस टाइम कितना होता है वो भी हमारा चेक हो जाएगा, वेरीफाई हो जाएगा। ऑर्डिनरी पीपल जो भी है हमारे देश की जनता है, उनको हम पैसेंजर्स हैं हमारे, उनको हम यही बताना चाहते हैं कि इंडियन रेलवे उनकी सुरक्षा एंड संरक्षा के लिए तत्पर है, एंड हम सारे संभव प्रयास करते हैं ताकि वो सुरक्षित और ट्रेवल कर सकें। ये मॉक ड्रिल हमने एनडीआरएफ के साथ में कंबाइंड रूप से किया है, और इसमें हमने हमारी जो सेल्फ प्रोपेल्ड एक्सीडेंट रिलीफ मेडिकल वैन रहती है वो भी हमने मूव किया सबसे पहले। उसके बाद में हमारी एक्सीडेंट रिलीफ ट्रेन रहती है जो रेस्टोरेशन का काम करती है, वो हमने मूव किया है। एंड इसमें हमारे करीब 200 एम्प्लॉइज़ रेलवे के और करीब 120 एम्प्लॉइज़ एनडीआरएफ के, इन लोगों ने पार्टिसिपेट किया है, और बहुत ही क्विक रिस्पांस दिखाते हुए सबसे पहले रेस्क्यू ऑपरेशन कंप्लीट किया है, और उसके बाद रेस्टोरेशन का काम कंप्लीट अभी कर रहे हैं। यस, रेगुलर मॉक ड्रिल चलते रहते हैं, और वो हमारी सेफ्टी डिपार्टमेंट प्लान करता है, एंड समय समय पर उसको हम करते रहते हैं ताकि हम तैयार रहें हमेशा किसी भी इवेंचुअलिटी के लिए। শনিবার সকালে ফুলবাড়ির মহানন্দা নদী থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক 40 বছর। শনিবার সকালে প্রথমে দেহটিকে কামরাঙ্গাগুড়ি এলাকায় মহানন্দা নদীর জলে আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর সেখান থেকে দেহটি জলের স্রোতে ভেসে ফুলবাড়ির পশ্চিম ধানতলায় এসে ঝোপঝাড়ে আটকে পড়ে। এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহানন্দা নদীর জল থেকে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে সেই দেহটি। জানা গেছে এই দেহটি 3 থেকে 4 দিনের হতে পারে বলে অনুমান। যে দেহটা যে পাওয়া গেল কি রকম বয়স হতে পারে, কতদিনকার হতে পারে? বয়স এবং 40-42 বছর বয়স হবে। বডি তো 3-4 দিনের বডি আছে। 3-4 দিনের? হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে। কি আছে শরীরে? পরনে কালো মাখন জিন্স, কালো হাফ প্যান্ট আর আকাশি কালারের গেঞ্জি। আচ্ছা, বডি কোনো আঘাত? কোনো আঘাত কি, পচা পড়ে হাত বোঝা যাবে, পচে পড়ে মাংস ছেলে গেছে, পচে গেছে। পকেটে মোবাইল টোবাইল কিছু নাই, সব বালি ভর্তি। বয়সটা কীরকম বললেন, কত হতে পারে? 40-42 হবে। 40-42। এখন কি মেডিকেলে নিয়ে যাবেন? হ্যাঁ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাবো। আপনার নাম? আমার নাম অশোক রায়। কোথায় ছিল বডিটা? এটা পূর্ব ধনতলা, যে মহানন্দা নদীর পশ্চিম ধনতলা ভাসতে আছে মহানন্দা নদী। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানে সকালবেলায় হাতি দেখতে ভিড় করেন স্থানীয় মানুষরা। সকাল সকাল চা বাগানে হাতির দল, হাতি দেখতে ভিড় স্থানীয় মানুষের। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের 12ঘরিয়া এলাকার সুবর্ণপুর চা বাগানে। সকালে চা বাগানে শ্রমিকেরা কাজ করতে গিয়ে দেখেন বাগানে পশ্চিম প্রান্তে হাতির দল দাঁড়িয়ে রয়েছে। তড়িঘড়ি বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাঠামবাড়ি বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসে। হাতির দলের সামনে যাতে কেউ গিয়ে হাতিদের বিরক্ত না করে সেজন্য বনকর্মীরা পুরো এলাকা ঘিরে রাখেন। স্থানীয়দের বক্তব্য, পার্শ্ববর্তী কাঠামবাড়ি জঙ্গল থেকে খাবারের সন্ধানে এই চা বাগানে চলে আসে হাতির দলটি। বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। দলে প্রায় 12টি হাতি আছে বলে জানা গিয়েছে।
এখনই নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে গতকাল জুবিলি পার্ক সংলগ্ন বাঁধের ধারে রক্ষাকালী মন্দিরে পুজো অনুষ্ঠিত হল ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে। তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যায় অনেক কঠিন সাধনায় সিদ্ধি লাভ করা যায়। এই অমাবস্যায় দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন ও শুভ শক্তির সঞ্চার ঘটান। এই অমাবস্যা উপলক্ষে জলপাইগুড়ির জুবিলি পার্ক সংলগ্ন রক্ষাকালীর মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছিল আলো ও ফুল দিয়ে। অসংখ্য ভক্ত সমাগম হয়েছিল এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ তাদেরকে মুগ্ধ করে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। উচ্চ মাধ্যমিকে রাজ্যে 7ম স্থানাধিকারী দরিদ্র মেধাবী ছাত্রী কোয়েল গোস্বামীর উচ্চশিক্ষার ক্ষেত্রে পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি সদর বিডিও এবং বিডিও অফিসের কর্মীরা। ফেসবুক থেকে মোবাইল ফোন কিনে প্রতারিত হলেন জলপাইগুড়ির এক ব্যক্তি। মোবাইল ফোনের পরিবর্তে হাতে পেলেন মাটির প্রদীপ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।